আমি আসলে ঠিক আম অনেক দেরিতে লেখায় এসেছি। এর একটা কারণ হচ্ছে লেখক হওয়ার সত্যিকার অর্থে ইচ্ছা আমার কখনো ছিল না। আমি সারাদিন বই পড়তাম। শুধু বিজ্ঞান বই না, অন্য বইও পড়তাম। তবে বিজ্ঞানের প্রতি আমার সবসময় একটা আলাদা আগ্রহ ছিল। অনেক সময় হয় না মানুষের জীবনে একটা বিশেষ ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার ক্ষেত্রে ঘটেছিল। ওই দিয়ে আমি লেখা শুরু করলাম। তো আমি পরবর্তীকালে প্রায়ই বলেছি আমি আসলে এই একটা বই লেখার জন্য লেখক হয়েছিলাম। পরে অন্য বইগুলো এর ধারাবাহিকতায় লিখেছি। ৩০ বছর আগে বা ৪০ বছর আগে যদি আমরা জিজ্ঞেস করতাম তুমি কি পড়বে? কেউ বলতে হয় আমি ফিজিক্স পড়ব, সায়েন্স পড়ব। অর্থাৎ সুপ্রিয় দর্শক ও শ্রোতা, স্বাগত জানাই বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও বইঘর আয়োজিত লিটারারি ব্র্যান্ড শো লেখকের গল্প সিজন ৩-এর অষ্টম পর্বে। আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে মূলত আলোচনা করে থাকি একজন লেখকের সাহিত্য ভাবনা, তার লেখালেখির জার্নি সম্পর্কে। সেই একই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসান তারেক চৌধুরী, যিনি তার বিজ্ঞান ভিত্তিক লেখালেখির মাধ্যমে ইতোমধ্যে পাঠক সমাজে বিপুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। আমরা চলে যাব সরাসরি লেখকের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া, আমিও খুব ভালো আছি। আপনাকে আজকে আমাদের বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও বইঘর আয়োজিত এই বিশেষ হতে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমিও এখানে আসতে পেরে খুবই আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাইয়া, বিজ্ঞান নিয়ে লেখালেখির কাজে আপনি কিভাবে আগ্রহ পেলেন? আপনার প্যাশনটা এখানে কিভাবে ক্রিয়েট হলো? এই পিছনের গল্পটা যদি আমাদেরকে বলতেন। আমি আসলে ঠিক আম অনেক দেরিতে লেখায় এসেছি। এর একটা কারণ হচ্ছে লেখক হওয়ার সত্যিকার অর্থে ইচ্ছা আমার কখনো ছিল না। আমি একজন পাঠক। আপনারা যেটাকে বলেন যে পাঠক বলে না? আমি সারাদিন বই পড়তাম। শুধু বিজ্ঞান বই না, অন্য বইও পড়তাম। তবে বিজ্ঞানের প্রতি আমার সবসময় একটা আলাদা আগ্রহ ছিল। তো পড়তে, পড়তে আমার একটা অভ্যাস ছিল নোট নেয়া। মানে ভবিষ্যতের জন্যে নোট নেয়া, কোনো সাবজেক্ট নিয়ে যখন নোট নিতাম। তো এরকমই একটা সময় অনেক সময় হয় না মানুষের জীবনে একটা বিশেষ ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার ক্ষেত্রে ঘটেছিল সময় নিয়ে পড়ছিলাম। আমরা সময় যেটা বলি যে টাইম নিয়ে আমি পড়ালেখা করছিলাম। তখন আমি বিভিন্ন রকম নোটস নিচ্ছিলাম। নোটস নিতে, নিতে আমার মনে হলো যে আমার নিজস্ব কিছু ভাবনা ওখানে ছিল। আ তো আমার মনে হলো যে আচ্ছা বাংলায় আর দেখি কি আছে না আছে। তো কারণ আমি ইংরেজিতে পড়তাম, ইংরেজিতেই পড়া। তো আমি বাংলায় সার্চ দিয়ে দেখলাম যে সময় নিয়ে কোনো বই নাই। সময় তো শুধু সময়, বাংলায় আসলেই আমাদের এখানে কোনো মৌলিক বই নেই, কয়েকটি অনুবাদ বই আছে। তো তাও সময় নিয়ে নেই। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা এটা নিয়ে আমি যদি একটা বই বের করতে পারি অন্তত, যেহেতু বাংলায় কিছু নেই, এই থেকে এটা হতে পারে। তো ওই দিয়ে আমি লেখা শুরু করলাম। তো আমি পরবর্তীকালে প্রায়ই বলেছি আমি আসলে এই একটা বই লেখার জন্য লেখক হয়েছিলাম। পরে অন্য বইগুলো এর ধারাবাহিকতায় লিখেছি। তো এটাই হচ্ছে আমার আসল কাহিনী। সত্যিকার অর্থে এর পিছে কোনো বিশেষ ব্যাপার নেই। আমি আমার ধারণাগুলোকে লিখতে চেয়েছিলাম এবং যেহেতু এটা নেই সেহেতু আমি পাঠকদের কাছে পৌঁছাতে চেয়েছিলাম। এবং আরেকটা জিনিস হতে হয় যে এর সাথে আরেকটা জিনিস যেটাকে আমরা বলি ক্লিক করা, যে মিলে যেতে হয় ঘটনা। যেরকম আমার প্রকাশক পেয়ে গেলাম যিনি এরকম বিজ্ঞান বই লিখতে আগ্রহী, সেটাও একটা দৈব যোগাযোগ। যাই হোক, তো সব কিছু মিলে এটা হলো, আদারওয়াইজ অন্য কিছু না, জাস্ট বাহ! পড়তে পড়তে লেখা শুরু করা। ভাইয়া, বাংলাদেশের প্রেক্ষিতে আপনি নিজেও যেরকম বললেন যে ধরনের বই আপনি পাননি। তো এই যে লেখালেখির এই বিজ্ঞান ভিত্তিক লেখালেখির চর্চাটা বাংলাদেশে যে এত কম, এটার কারণ আপনি কি মনে করেন? লেখা তো আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে লেখক। বিজ্ঞান চর্চাই আমাদের দেশে কমে গিয়েছে। বিজ্ঞান পাঠ কমে গিয়েছে, বিজ্ঞানের ছাত্র কমে গিয়েছে। আজকে থেকে ৩০ বছর আগে বা ৪০ বছর আগে যদি আমরা জিজ্ঞেস করতাম তুমি কি পড়বে? কেউ বলতে হয় আমি ফিজিক্স পড়ব, সায়েন্সে পড়ব। অর্থাৎ স্কুলেও সায়েন্সের সায়েন্স গ্রুপ ছিল, আর্টস গ্রুপ ছিল, কমার্স গ্রুপ ছিল। বেস্ট যারা রেজাল্ট করতো তাদের বেশিরভাগ চাইতো সায়েন্স গ্রুপে পড়তে, কারণ ওটার একটা চাওয়া ছিল। এখন যদি দেখা যায় স্কুলে তারা কি পড়তে চায়, তারা কমার্স মানে বিজনেস পড়তে চায়।
বিজ্ঞানের প্রতি আগ্রহী মানুষের কমে গেছে। এইটা হচ্ছে একটা জিনিস। এখন যখন আগ্রহ কমে যায়, এটার একটা এফেক্ট আছে, ডোমিনো এফেক্ট আছে। একটা ঘটনা ঘটার পর তার সাথে অনেক ঘটনা ঘটতে থাকে। যেরকম আমার বিজ্ঞানে যদি আগ্রহ কমে যায়, তাহলে আমার বিজ্ঞানের সত্যিকার আগ্রহ নিয়ে আসে এরকম লোকের সংখ্যা কমে যায়। সত্যিকার আগ্রহ লোকের সংখ্যা কমে গেলে গবেষণা কমে যায়, গবেষণা কমে গেলে লেখক তৈরি হয় না। শুধু যে গবেষক দিয়ে লেখক তৈরি হয় তা না, যেরকম আমি গবেষক না, কিন্তু আমি পাঠক, এই পাঠকটাও কমে গেছে। তো সুতরাং স্বাভাবিকভাবেই ওই লেভেল লেখা আসছে না। আরেকটা হচ্ছে পরম্পরার একটা ব্যাপার আছে। আজকে আমরা একজন লেখক, যেরকম রবীন্দ্রনাথ নিজে একজন লেখক, কিন্তু রবীন্দ্রনাথের লেখার অনেক লেখককে ইন্সপায়ার করেছে লেখক হবার জন্যে। সিমিলারলি আমাদের দেশে অনেক লেখককে দেখে অনেক সাহিত্যিক হয়েছে। বিজ্ঞান লেখকে আমি বলবো যে আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন স্যার চলে যাওয়ার পরে বা ওনার লেখার পরে আমরা সেই অর্থে কোনো জনপ্রিয় বিজ্ঞান লেখক পাইনি। এতে করে হয়েছে কি, বিজ্ঞানের যে চর্চাটা, লেখকের যে চর্চাটা, এটারও কিন্তু পরম্পরাটা নষ্ট হয়ে গিয়েছে। পরে নতুন লেখক তৈরি হতে অনেক কষ্ট, মানে দেরি হয়েছে, এবং মানুষ তখন সহজ একটা পথ খুঁজে নেয়। আর এখন তো ইউটিউব আছে, আছে, এর বাইরে লেখাটার জন্য একটা আলাদা প্যাশন লাগে। সেই প্যাশনটা ওই যে মানুষের ধৈর্য কমে গেছে। একটা বই লিখতে হলে, যেরকম আমি একটা গল্পের বই লিখতে পারি, আমি যদি চমৎকার একটা প্লট পাই, আমি আমার কল্পনা মিশিয়ে লিখতে পারবো। বিজ্ঞান বই তো কল্পনা দিয়ে লেখা যাবে না। আমার একটা বই লিখতে হলে 20টা বই পড়তে হবে, সেই পড়ার সময়টা মানুষের এখন নেই। এটাও একটা কারণ। যে ভাইয়া বললেন যে মানুষ এখন বিজনেস পড়তে চাচ্ছে বাচ্চারা, তো এই শিশু কিশোরদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক চিন্তা কিভাবে আমরা আসলে ওদের মধ্যে এটা ইনপুট করতে পারি, বা ওরা কিভাবে আগ্রহ পাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার, চিন্তা করার? আমরা আসলে কি করতে পারি এই অবস্থাটা উত্তরণের জন্য? বিজ্ঞান চর্চায় আগ্রহ জাগাতে হলে আগ্রহের মূল জায়গাটা খুঁজে বের করতে হবে। মূল জায়গাটা কি? বিস্ময়। বিস্ময়। আমি যদি বিস্ময় কারোর ভেতরে জাগাতে না পারি, তাহলে তার ভেতরে আগ্রহ জাগবে না। এখন এই যে শিশু বাচ্চা কিশোর, এদের মধ্যে কি আমরা বিস্ময় জাগাতে পারি? হ্যাঁ, তারা ইউটিউব দেখছে, কিন্তু ইউটিউবের যে কন্টেন্টগুলো থাকে, ওগুলো কি বিস্ময় জাগানিয়া? আমরা কি ওইভাবে একটা বাচ্চার কাছে তুলে ধরতে পারি যে এই মহাবিশ্বটা কি? কথার কথা বলছি, অনেক বিষয়ের তো অনেক কিছু আছে, আমরা সেইটা তুলে ধরতে ব্যর্থ হয়েছি আমাদের দেশে। কারণ হচ্ছে এটার জন্য একটা আলাদা স্কিল প্রয়োজন। বিজ্ঞান যেরকম ভালো ছাত্র, যেরকম ভালো শিক্ষক হয় না, মানে হয় না ঠিক না, মানে বলছি হলেই যে ভালো শিক্ষক হবে এমন কোনো কথা নেই। সিমিলারলি বাচ্চাদের ভেতরে বিস্ময় জাগিয়ে তোলার জন্যে যেই পরিশ্রম এবং যেই চিন্তা প্রয়োজন, সেটা আমাদের নেই। এর সাথে অনেক কিছু জড়িত, শুধু শিক্ষাক্রম না, শিক্ষক। আমি একটা স্কুলের শিক্ষক ব্যক্তিগতভাবে, আমি মনে করি আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি ইউনিভার্সিটির শিক্ষকের চেয়ে স্কুলের, প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন বেশি করতাম। কেন করতাম? কারণ হচ্ছে যে ওই যে শিশুটাকে শেখানো, এটা সবাই পারবে না। আমার জ্ঞান থাকলে আমি ইউনিভার্সিটিতে টিচিং করতে পারবো, কিন্তু একটা বাচ্চাকে যদি আগ্রহ করার জন্যে, একটা বাচ্চার ভেতরে বিস্ময় জাগানোর জন্যে, একটা গল্প বলার জন্য বাচ্চাকে, এটা একটা আলাদা বিষয়। তো আমরা প্রাইমারি, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা হয়তো অন্য কোথাও পাচ্ছি না জব বা করতে পারছি না, আমরা স্কুলে যাচ্ছি, শিখাচ্ছি। একটা কেমন সংসার চালানো, আর্থিক কষ্ট, বাচ্চার পিছে সময় দেওয়া হচ্ছে না। তো বাচ্চার পিছে যদি আমি সময় না দিই, বাচ্চার ওই বিস্ময়টা জাগবে না। আপনি যদি আজকে থেকে আমি বলি যে শরফুদ্দিন স্যারের কথা যদি বলি, ওনার বইগুলো যখন আমরা পড়তাম, আমরা বিজ্ঞানের তত্ত্ব কথার চেয়ে বিজ্ঞানের বিস্ময়টা দেখতাম আগে। প্রথমেই ওনার লেখাটাই ছিল এরকম যে আমি বিস্মিত যে আরে এইটা কি, এই যে এটা কি, এই প্রশ্নটা আমরা জাগাতে পারি না। এই জন্যই বাচ্চারা বিজ্ঞানে আগ্রহ পায় না। এটা জাগাতে হবে লেখার ভেতর। আবার একাডেমিক স্ফিয়ারে দেখা যাচ্ছে যে বিজ্ঞানটা খুব মনোটনিকভাবে, খুব কঠিনভাবেও রিপ্রেজেন্ট করা হয় ক্ষেত্র বিশেষে। এই জন্য হয়তো তারা এর বাইরের বই যেহেতু পড়ছে না, তাহলে এরা হচ্ছে একাডেমিক একদম থেকে ঠিক এটাই কথা। জানছে। কারণ আপনি যদি দেখেন যে আমি একাডেমিক বই কেন পড়তে চাই না, কারণ আমি আগ্রহ পাই না। এক্স্যাক্টলি। আজকে দেখেন, এটাকে বলে ভিজুয়ালাইজ করা। আপনি যদি একটা বৈজ্ঞানিক তত্ত্বকে
নিজের মতো করে কল্পনা না করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনি বিষয়টা বোঝেননি। যেরকম আইনস্টাইন যখন তার থিওরি অফ রিলেটিভিটি আমাদেরকে বুঝিয়েছেন, বা ইভেন বিজ্ঞানীদের সম্মেলনে উনি যখন কথা বলেছেন, উনি কি কি বলেছেন, উনি টাইমের রিলেটিভিটি উদাহরণটা নিয়ে, খুব চমৎকার উদাহরণটা ছিল। খুব চমৎকার। বলছে যে আপনার পাশে যখন আপনার গার্লফ্রেন্ড বসে আছে, আপনার সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আপনি বাস স্ট্যান্ডে বসে আছেন বা অন্য কোথাও বসে আছেন। আবার উনি যখন টাইমের আবার উদাহরণ দিচ্ছেন ট্রেনের, অর্থাৎ এমন একটা জিনিস দিয়ে উনি উদাহরণ দিচ্ছেন যেই জিনিসটা আপনি চেনেন, জানেন, বুঝতে পারেন। এখন আমাদের বিজ্ঞান বইগুলো এমনভাবে লেখা হয় যে হ্যাঁ, এই যে এসো নিজে করো একটা খুব ভালো ইয়ে ছিল, কিন্তু সেটা শিক্ষক ছিল না আমাদের। তো এমনভাবে বিজ্ঞান লিখতে হবে যেন আমার পাঠক যেন কানেক্ট করতে পারে জীবনের সাথে। আদারওয়াইজ এটা একটা অতিপ্রাকৃত বিষয়ের মতো হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর তাছাড়া বিজ্ঞান কিন্তু আসলে জীবন থেকেই আসে। জীবন থেকে জীবন আসে। থেকেই আসে। এটা আসলে জীবনের সাথে কানেক্ট করাই সবথেকে বেশি যথার্থ হতো। ভাইয়া বাংলাদেশের যে বইয়ের বিশ্বের জগতের সাথে কিন্তু বাংলাদেশের সাহিত্য জগতের কানেকশনটা খুব কম। আমরা দেখা যায় ২-১ জন নোবেল লরিয়েট বা হচ্ছে বুকার বিজয়ী কয়েকজন লেখককে হয়তো চিনছি ইন্টারন্যাশনালি। কিছু খুব বেস্ট সেলার ইন্টারন্যাশনাল বইয়ের হচ্ছে আমরা অনুবাদ জানতে পারছি। এছাড়া কিন্তু আমাদের মধ্যে ওই যোগাযোগটা খুব কম বিশ্ব সাহিত্যের সাথে। তো আপনি কি মনে করেন এটার কারণ আসলে কি? এবং এটা থেকে আমরা আসলে উত্তরণের উপায়টা কি? এটার উত্তরণের উপায় হচ্ছে চর্চা। আমাদের কোনো রিডার সার্কেল নেই। আছে যারা ঠিক বিশ্ব সাহিত্যের সাথে পরিচয় করার মতো মানসিকতা নিয়ে নেই। বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদেরকে অনেক দূর করেছে, কিন্তু ওটা রেপ্লিকেট হয়নি। একটা প্রতিষ্ঠান দিয়ে পুরো দেশে সরানো সম্ভব না। আর বিশ্ব সাহিত্যের সাথে আমাদের পরিচয় না থাকার পিছনে আমরা নিজেরাও দায়ী। আচ্ছা, বিশ্ব সাহিত্য বাদই দিলাম, আপনি কয়টা পাঠক পাবেন? আপনি যদি আমি যেরকম মাঝে মাঝে ওই বুক ক্লাবগুলোতে, ফেসবুকের বুক ক্লাবগুলোতে দেখি, একজন এসে পাঠক রিভিউ দিচ্ছেন পদ্মা নদীর মাঝি, একজন এসে রিভিউ দিচ্ছেন আচ্ছা শেষের কবিতা, একজন এসে রিভিউ দিচ্ছেন বড় জোর চিলেকোঠার সেপাই। হ্যাঁ সেপাই। এখন বিষয়টা কি? আপনি বলেন চিলেকোঠার সেপাই কত বছর আগে লেখা? 50 বছর আগে। আর ওগুলো তো বাদই দিলাম। তাহলে অর্থাৎ আমাদের পাঠকরা এখনো 100 বছর 50 বছর পিছিয়ে, মানে অতীতে পড়ে আছি। আমরা খুবই অতীতাশ্রয়ী একটা একটা সমাজ। এতে হয় কি, এর মানে কি না যে আপনি রবীন্দ্রনাথ পড়বেন? অবশ্যই পড়বেন। আপনি কি মানিক পড়বেন না? অবশ্যই পড়বেন। আপনি কি আখতারুজ্জামান ইলিয়াস পড়বেন না? পড়বেন। আহমদ সাফা পড়বেন না? পড়বেন। কিন্তু এখন কি হচ্ছে, ওই যে বললাম যে আমাদের লেখকরাও পিছিয়ে আছে, আমরা এখন কি হচ্ছে এই বিষয়টাকে আমরা মনোযোগ দিই না। আমরা মনে করি আচ্ছা সমাজ পচে গেছে, পাঠক নষ্ট হয়ে গেছে, পাঠক এইটা চায়, পাঠক ওটা চায়, কিন্তু আমরা পাঠকের মন বুঝতে চেষ্টা করি না। আর পাঠকরাও, যেহেতু আমরা পাঠকের মন বুঝতে চেষ্টা করি না, আজকে 2024 সালেও আমরা যেহেতু যে কোনো, আমরা কোনটাকে সাহিত্যের মর্যাদা দিই, যেটা সেই পুরনো ধারণার উপরে, সেই গ্রামের বর্ণনা, সেই মধ্যবিত্ত সমাজের বর্ণনা, মধ্যবিত্ত সমাজের বর্ণনা থাকবেই, কিন্তু সমাজ তো এখন ওভাবে কাজ করে না। আমাদের ওই প্রেমের ধরনগুলোও আছে বহু বছর আগে পড়ে। তো আমরা ওই জায়গায় যাই না। পাঠকের জনপ্রিয়তাকে আমরা মনে করি পাঠকের দুর্বলতা। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি হয়তো লম্বা কথা বলছি। একজন লেখকের আমি একটা সমালোচনা দেখলাম ফেসবুকে। আমি যেহেতু এখন বিজ্ঞান নিয়ে লিখে, আমার অতটা বিভিন্ন লেখকের বই পড়ার অত সুযোগ এখন আর হয় না, বিজ্ঞান বই ছাড়া খুব কমই হয়, আগে হতো। তো সমালোচনাটা কি, একজন বলছেন যে ওনার গল্পে, ইনি খুব জনপ্রিয় লেখক এখনকার, ওনার গল্পে নায়িকা খালি বমি করে। তো আমি বললাম যে আচ্ছা এটা কি ধরনের সমালোচনা হলো? হ্যাঁ, নায়িকা বমি করে, কথায় কথায় নায়িকা বমি করে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে, আমি চিন্তা করলাম যে আচ্ছা এই কথাটা লিখলো, এবং লেখকের নায়িকাই বা কেন এত ঘন ঘন বমি করে, বিষয়টা কি? তো আমি পরে দেখলাম যে না, আমারও তো মেয়ে আছে, ইয়াং এই এইজের,
তাদের বান্ধবীর আছে। আমি দেখলাম যে না, আসলেই এখন এদের বাবা বকা দিলেও বাথরুমে গিয়ে বমি করে। এখন এই যে সমাজটা যে পরিবর্তন হয়ে গেছে, আগে কি করতো মেয়েরা বা কাউকে বকা দিলে কি করতো তারা, যে এক ঘরের এক কোণায় গিয়ে কাঁদতো, এখন কাঁদে না। এখন হয় তর্ক করে, অথবা যে এরকম বমি করে, অথবা কি জানি বলে ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, এইসব ঘটনা ঘটে। এখন এগুলো তো আমরা দেখি না। এখন আমরা এইটাকে এই সাহিত্যেও আনি না এখন। কিন্তু এই লেখক কেন জনপ্রিয়? কারণ এই লেখক পাঠকের মন বোঝেন। পাঠকের মন বোঝা মানে পাঠকের জনপ্রিয়তা না। আমি যেই লেখকের কথা বলছি ওনাকে চেনে সবাই, কিন্তু লেখকের পাঠকের মন বুঝতে হবে, পাঠক কি চায়। এখন পাঠককে আমি যদি বলি যে না, এখন অন্ধকার রাতে জঙ্গলের ভেতরে হাঁটছেন, সে বিভূতিভূষণের মতো, এখন জঙ্গলে গেলে অন্ধকার পাবেন না। আমি আমার গ্রামে গিয়ে পাহাড়ে উঠেও অন্ধকার পাই না এখন। তো এই যে সময়ের পরিবর্তন, পাঠকের পরিবর্তন, পাঠকের মনের পরিবর্তন, পাঠকের ধারণ ক্ষমতা, এইটাকে বুঝতে না পারলে কোনো দিনই এই কানেকশনসটা হবে না। কানেকশনস না হলেই দূরত্বটা হতে থাকবে। আর ওই যে বাইরের বই তো অনেক দূরস্থ। আমরা বাইরের বই পড়ি না। আপনি বাইরের বই কিনতে পারবেন? আমি বিজ্ঞান বই লিখি, প্রতিটা বই লিখতে আমার অন্তত 20-25টা বই কনসাল্ট করতে হয়। তার কিছু কিছু আমি ইবুক পাই, আর কিছু কিছু বই আমাকে কিনতে হয়। যেটা কিনতে হয় সেইটার বইয়ের দাম 1,000 টাকা, 4,000 টাকা আমার দিতে হয় হচ্ছে ব্যাকপ্যাককে। তো এটা সম্ভব না। তো আমাদের যারা এই যে বই নিয়ে কথা বলেন, প্রকাশকরা কি কখনো রাইট নিয়েছেন? প্রকাশকরা যে আচ্ছা আমি অমুক লেখকের বইটা বাংলায় ছাপাবো, রাইট নিয়ে নাই, নীলক্ষেতে ছাপা হয়। হ্যাঁ, তো আমাদের বইয়ের যারা দোকানি, একমাত্র নিউ মার্কেটে আমি দেখি বুকওয়ে আছে, ওখানে গেলে আমি কিছু এক্সেপশনাল বই পাই, আর কোথাও পাই না। সেই ভারতীয় বই, সেই বাংলা বইও হলেও এখনকার লেখকদের বই না, অনেক পুরনো লেখকদের বই। তো এটা হচ্ছে শিওর শর্ট ব্যবসা। তো এখন আপনার ব্যবসায় যেরকম লাভ থাকে, লস থাকে, লং টার্ম ইনভেস্টমেন্ট থাকে। আমি 5 ইয়ার্স চিন্তা করে এখন আমার লস যাচ্ছে 5 বছর পরে। আমাদের যারা ওই যে নিউ মার্কেটের বইয়ের দোকানিরা এখন দেখবেন খুব দুঃখ করে যে আমাদের সেল নাই। এখন আপনার একই বই আপনি কতবার সেল করবেন? নতুন বই আসতে হবে, নতুন লেখকের বই আসতে হবে। হ্যাঁ, হতে পারে আপনার কিছু বই হয়তো পড়ে থাকবে, কিন্তু আপনি যদি আপনার বিজনেস এক্সপ্যান্ড না করেন, নতুন পাঠক তৈরি না করেন। পাঠক তৈরি তো শুধু লেখকের কাজ না, পাঠক তৈরি লেখকের কাজ, প্রকাশকের কাজ, ডিস্ট্রিবিউটরের কাজ। আজকে আমাদের এখানে একটা আছে, যেরকম হুমায়ুন আহমেদের স্যারের কথা বললেই অনেকেই এই যে ওনাকে একটা সস্তা ট্যাগ দেওয়ার চেষ্টা করে। সিমিলারলি সেবা প্রকাশনীর বইকেও সস্তা ট্যাগ দেওয়ার চেষ্টা করে। তবে আমি যদি বাস্তবতার নিরিখে বলি, বাংলাদেশের সেবা প্রকাশনী যেই পাঠক তৈরি করেছে, বাংলাদেশের সমস্ত প্রকাশনী মিলেও এর অর্ধেক পাঠক তৈরি করতে পারেনি। এটা একেবারে বাস্তবতা। আমি বিশ্ব সাহিত্যের পাঠক কোথা থেকে পড়েছি? সেবা প্রকাশনী থেকে শুরু করেছি। হ্যাঁ, এখন আমি হয়তো অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট সেবা প্রকাশনীর একটা সহজ ভাষণ পড়েছি, তাতে তো আমি পাঠক তৈরি হয়েছি। তারপরে আমি যে হয়তো অরিজিনাল বই পড়েছি, তো আমি ওর নামই যদি না জানতাম, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আমি পড়েছি প্রথমে সেবা প্রকাশনীতে, তারপরে গিয়ে আমি অরিজিনালটা পড়েছি। এটা তো নেই, তৈরি হচ্ছে না, তাহলে কিভাবে হবে? আর সেবা প্রকাশনী কেন এত পাঠকের উপর ইম্প্যাক্ট করেছিল? আমি আমার স্কুল থেকে বের হয়ে পাশেই একটা দোকান, যেখানে আমি সেবা প্রকাশনীর বই পাচ্ছি। আমি বসে থাকতাম এই বইটার পরেরটা কবে আসবে, বা কিশোর সিরিজের ছিল থ্রিলার না, বলছি যে ওদের ক্লাসিক বইগুলোকে কিশোর ভার্সন করে লেখা হতো, এগুলোর জন্য অপেক্ষা করতাম, কারণ আমি হাতের কাছে পেতাম। এখন যদি আমি একটা বই কিনতে যাই, এইখানে এই বিল্ডিংয়ের একটা ছেলে যদি চায় যে আমি একটা বই কিনবো, তাকে কত দূর যেতে হবে? একেবারে যেতে হবে সেই কলেজ গেট। তার আগে সে একটা বই পাবে না। কলেজ গেটও বোধহয় এখন পাবে না, নিউ মার্কেটে যেতে হবে। এখন আমি যখন মাঝে মাঝে ভাবি যে আমি একটা বই কিনবো, আমাকে ভাবতে হয় আচ্ছা আমার ছুটির দিন, আমার কি, আমি কারণ নিউ মার্কেটে যেতে হবে আমাকে, অথবা আমাকে ইয়েতে যেতে হবে, কি বলে, শাহবাগ যেতে হবে। আমি থাকি মিরপুরে আমি একটা বইয়ের দোকান পাবো না, বা পেলেও আমার চাহিদা অনুযায়ী পাবো না। ওই যেই বইটা বিক্রি হবে বেশি, সেই বইটাই আমি পাবো, কিন্তু যেই বইটা আমার প্রয়োজন
সে বইটা পাবো না। তো এই যে ডিস্ট্রিবিউশন এগুলোও নেই। তো এগুলো যতদিন না হবে ততদিন আপনি আশাই করতে পারেন না যে এখানে বিদেশি বই আসবে, বিদেশি সাহিত্যের সাথে যোগাযোগ হবে। আপনি পাবেনই তো না, আপনি পড়বেন কোথায়? আপনি যান, আজকে আমি বলছি আমাদের এখানে বড় বড় যে বইয়ের দোকানগুলো আছে, কি পাবেন জানেন? এখনও পাবেন আপনি ইলিয়াড পাবেন, হ্যাঁ, ওডিসি পাবেন, পাবেন তো পাবেন ঠিক। একেবারে নতুন যে বইটা পাবেন সেটা হচ্ছে লাস্ট ইয়ার্স বেস্ট সেলার কোনো বই, অথবা বুকার প্রাইজ পাওয়া কোনো বই। অন্য কোনো বই কি নেই যে বইটা বেস্ট সেলার হয়নি, বুকার প্রাইজ পায়নি, এরকম কোনো বই নেই? আপনি পাবেন না, সবচেয়ে ভালো দোকানগুলোতে গেলেও পাবেন না। এরও আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে যিনি দোকানের মালিক উনি বই পড়েন না, এক্স্যাক্টলি। কারণ উনি জানেন না, বা দোকানের ম্যানেজার বই পড়েন না, একটা বইয়ের কন্টেন্ট সম্পর্কে বলতে পারেন না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে অনেকগুলো সমস্যা একসাথে মিলে আমরা এই অবস্থায় আছি। কিন্তু প্রথমত যে দায়িত্বটা, যদি সত্যি সত্যি এই শিল্প বেঁচে থাকতে হয়, লেখক এবং প্রকাশকদের পার্টনারশিপ হতে হবে। এটা আমাদের এখানে হয় না। হ্যাঁ, দুই পক্ষেরই দায় আছে। হ্যাঁ, দিনের শেষে প্রকাশকের সংসার চলতে হবে। আর আমাদের দেশে যেহেতু লেখকরা সংসার চালানোর জন্য লিখতে আসেন না, কিন্তু তারা অন্তত চান যে তার বইটা ছড়িয়ে পড়ুক, এটুক তো চান। তো সেটা এনশিওর না করতে পারলে এই যাত্রা হবে না। ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের বই ও প্রকাশনীর বাজারগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক, আরও যদি স্পেসিফিকলি বলি তাহলে বাংলা বাজার কেন্দ্রিক। তো এতে দেখা যায় কি যে যে হয়তো ঢাকার বাইরে আছেন, এই লেখককে খুব জার্নি করে ঢাকা বাংলা বাজারে এসেই প্রকাশনীর সাথে আলাপ করতে হচ্ছে। তো আপনার কি মনে হয় যে এই প্রকাশনীর বাজারের বিকেন্দ্রীকরণটা কি জরুরি? আরও হাব থাকা কি জরুরি কিনা ঢাকার বাইরেও? হাব থাকলে ভালো, কিন্তু সত্যিকার অর্থে কতটুকু প্র্যাকটিক্যাল? যে একটা হাব হওয়া মানে এর সাথে কিন্তু রিলেটেড অনেক কিছু, লজিস্টিক কস্ট আছে, বাড়ি ভাড়া আছে, অফিস ভাড়া আছে, ইলেকট্রিসিটি আছে, একজন লোকের খরচ আছে। তো তারপরেও আমি মনে করি কিছু কিছু জায়গায় এটা হতে পারে, ঢাকা, চিটাগং, এরকম ছড়াতে পারে, ছড়ালে এটা ভালো। কিন্তু একই সাথে এই হাব করার চেয়েও যেটা সহজ সেটা হচ্ছে যে টেকনোলজি ব্যবহার করা। যেরকম আপনি হয়তো জানবেন যে অ্যামাজনের একটা বই, এটা এডিটিং হয় কোথায় জানেন? কোথায়? এটা ইন্ডিয়াতে হয়। হ্যাঁ, ইন্ডিয়াতে একটা বড় অংশ হয়। তার ওদের একটা এডিটিং হাউস আছে আলাদা। তো এডিটিংগুলো কিভাবে হয়? অনলাইন। এখন আমি লিখি কিন্তু আমি টেকনোলজি সেভি না, আমি জানি না, তাহলে কিন্তু আমাকে এই ঢাকাতেই আসতে হবে। কিন্তু আমি যদি সত্যি সত্যি টেকনোলজি বুঝি তাহলে কিন্তু আমার চিটাগং কেন, আমার সাইবেরিয়াতে বসে থেকেও বই লেখা সম্ভব। এটা হচ্ছে লেখকের ক্ষেত্রে। তবে যে হাবের যে প্রশ্নটা, আমি বারবার বলবো যে একটা ডিস্ট্রিবিউশন হাব থাকা প্রয়োজন। প্রত্যেকটা জেলায় যদি আমাদের ইয়ে না থাকে, বইয়ের একটা বই পৌঁছানোর যদি নিশ্চয়তা না থাকে, তাহলে কখনোই হবে না। তো এটা একটা রিয়েল বাস্তবতা হচ্ছে যে লেখকরাও সহজে, প্রকাশক ব্যতিক্রম আছে। আমি আলাদা করে বলছি, লেখকরা প্রকাশক থেকে টাকা পায় না, মানে তার বই বিক্রি হয় কিন্তু সে টাকা পায় না। আবার প্রকাশকরা ওই যে বইয়ের দোকানে যে বইটা দিয়েছে ওটা সেল হওয়ার টাকা পায় না। কিন্তু আমাদের প্রকাশকরা দেখেন ইন্ডিয়া গিয়ে বই উৎসব করছে, এই করছে, সেই করছে, কিন্তু কখনো আমি দেখিনি যে তাদেরকে কনস্ট্রাকটিভভাবে চিন্তা করা যে না, আমার ঠিক আছে, বইয়ের দোকানদার আমাদের বই দিচ্ছে না, কিন্তু আমাদের প্রকাশকদের তো একটা সংগঠন আছে, এই প্রকাশকদের সংগঠনদের একটা সংগঠন থাকুক খুলনায়, একটা থাকুক ময়মনসিংহে, একটা থাকুক রাজশাহীতে। এই যে ময়মনসিংহের খুব ভালো একটা বইয়ের বাজার ছিল, যেটা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ ওখানে বই পৌঁছায় না। তো এরকম, তো এই দিকে কোনো আমি দেখছি না। অথচ এই জিনিসগুলো হওয়া প্রয়োজন। সারা বাংলাদেশে যদি বই না পড়ে তাহলে কি, আমি যেরকম সাজেকে যে
একটা রিসোর্টের দেখলাম যে একটা রিসোর্টের ম্যানেজার আমার পাঠক। আমি খুবই অবাক হলাম, কারণ আমি তো জনপ্রিয় লেখক না, আমি বিজ্ঞান লেখক। সো সো সাজেকে একজন পাঠক পাবো, এটা আমার জন্য খুব অস্বাভাবিক ব্যাপার, কিন্তু পেলাম। তো এই যে আমরা যে মনে করি যে হ্যাঁ, ওই আমার রাজশাহীতে বই বিক্রি হবে না বা আমার যশোরে বই বিক্রি হবে না, এটা বলার আগে আমার তো বইটা পৌঁছাতে হবে, তারপর তো বিক্রি হবে। ওখানে পাঠচক্র করতে হবে। এটা কে করবে? এটা লেখক যে পাঠচক্র করবে না, এটা বেসিক্যালি প্রকাশক এবং পাঠচক্র তো অন্যদেরও কাজ, কিন্তু এই যে এই স্পন্সরশিপগুলো বা এই আগ্রহ জাগানো বা এই প্রতিযোগিতা করা, এইটা প্রকাশকদের কাজ। এক দুজন প্রকাশক ছাড়া আমি কাউকে এই বিষয়ে আগ্রহী দেখি না। তবে এখানেও একটা ব্যাপার আছে, ওই যে দলাদলি, আমাদের প্রকাশকদের ভিতরেও অনেক দলাদলি আছে, আমি বুঝতে পারি, আমি ঢুকি না এতে, জানি না, মানে বাইরে থেকে দেখি। তারা আছেন সরকারি টেন্ডার নেওয়ার জন্যে। এখন সরকারি টেন্ডার দিয়ে যতদিন আপনি চলতে পারবেন, ততদিন আপনি তো আপনার সত্যিকার পাঠক গড়ে তোলার প্রয়োজন নেই। আপনি ওই সরকারি টেন্ডারে আপনার বই দিয়েই আপনি চলে যাবেন। তো এই যে টেন্ডারের একটা প্রকাশক আছে, আরেক ধরনের প্রকাশক আছে যারা আসলেই অর্থকষ্টে ভুগছে, সিরিয়াস অর্থকষ্টে ভুগছে। এখন তাদের ক্ষেত্রে কি করতে হবে? বই বিক্রি, এখন বই বিক্রির পদ্ধতি তাদেরকেই বের করতে হবে। এখন আর লেখকদের সাথেও ওই যে দূরত্বটা হচ্ছে যে আপনার বই বিক্রি না হলে, আজকে আমি একটা, ধরেন আমাদের এখানে কেউ প্রফেশনাল রাইটার না, কি রাইটার তারা, আমি চাকরি করি, এখন আমি রাত 9টায় বাসায় ফিরে আমি যে বই লিখবো, আমার এই বইটা কয়টা লোকের কাছে পৌঁছাবে? আমাকে তো একটা, ওটাকে কি বলে, যে আমার অপরচুনিটি কস্ট আছে। আমি একজন পাঠক, লিখতে হলে পড়তে হয়, বিশেষ করে বিজ্ঞান বই যদি আমারটা বলি, আমার একটা বই লিখতে 20টা বই পড়তে হয়। তো এই 20টা বই পড়াটা, আমি যদি এই একটা বই লেখার পিছে 1 বছর সময় 2 বছর সময় ব্যয় না করতাম, তাহলে আমি আরও অনেক কিছু পড়তে পারতাম। তো আমি যে ট্রেড অফটা করছি, এখন করে যদি দেখি যে না, আমার এই বইটা লিখলাম এত কষ্ট করে, এই বইটা কোথাও যায় না, বা ঢাকা ছাড়া কোথাও পাওয়া যায় না, বইমেলাতে বিক্রি হয়, আর আর কেউ বইটা পায় না, এমনকি রকমারিতে অর্ডার দিলেও দেখা যায় আউট অফ স্টক। কেউ যদি দেয়, অনেকেই আমাকে ইনবক্স করে মাঝে মাঝে যে আউট অফ স্টক আছে, তাহলে কি আমি বই লেখার উৎসাহ পাবো না? তো আমি জানি যে আমার এই বইটা তো আমি 50টা লোক, 100টা লোকের জন্য বা 1000 লোকের জন্যও লিখিনি, কারণ আমার সময়টা ব্যয় করেছি আমি 2 বছর। এগুলো আছে, সবই আছে, দুঃখ সবার আছে, লেখকের আছে, পাঠকের আছে, যারা প্রকাশকের আছে, সবার আছে, কিন্তু এটা একটা কম্বাইন্ড আজকে আমার, আপনি যারা খুব দুঃখ করেন, আচ্ছা আমরা বই পাই না, ভালো বই পাই না, আচ্ছা আপনি একটা ভালো বইয়ের জন্য কত টাকা দেবেন বলেন তো? কেউ আসলে খরচের বিষয়টাতে আবার আগ্রহী না। আপনি কি 500 টাকা দিয়ে একটা বই কিনতে খুব আগ্রহ পান? না, অ্যাজ এ স্টুডেন্ট আসলে 500 টাকা অনেক বেশি কিন্তু মনে হয়। অনেক বেশি না? কিন্তু 500 টাকা দিয়ে কি বার্গার খাইতে অসুবিধা হয়? 500 টাকার বার্গার খাই না। অনেকেরই অনেক। অনেকেই। হ্যাঁ, যে 500 টাকা দিয়ে বার্গার কিনে খায় বা 350 টাকা দিয়ে বার্গার কেনার পরে আরো 150 টাকা খরচ করে, সে কিন্তু 500 টাকা দিয়ে বই কিনতে চায় না। এক্স্যাক্টলি। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা বই রেফারও করি না। একটা বই আমার ভালো লাগলো, এই বইটা সম্পর্কে যে আমি লিখবো বা রেফার করবো, এটাও আমরা করি না, যার ফলে বইটা ছড়ায় না। ওখানে আবার কিন্তু আপনার সেই প্রথম দিকের কথায় আমরা ফিরে যাচ্ছি যে ইনস্ট্যান্ট ডোপামিন হিট বা আগ্রহ জাগানো। বার্গারটা হয়তো আগ্রহ জাগাতে পারছে, বইটা পারছে না। কেন পাচ্ছে না? আজকে আমাদের কথা বলি, আমি আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, আমার বাসা ছিল রাজাবাজার। তো আমাদের সময় তো এরকম প্রাচুর্য ছিল না। তো আমাকে কলেজে যাওয়া আসার রিক্সা ভাড়া দেওয়া হতো, ওখানে খাওয়ার টাকা দেওয়া হতো। তো আমি যাওয়ার সময় রিক্সায় যেতাম, গিয়ে খাওয়ার টাকা বাঁচাতাম, আসার রিক্সার টাকা বাঁচাতাম। এইরকম 5-6 দিন টাকা বাঁচালে আমি একটা বই কিনতে পারতাম, এবং নিউ মার্কেটে গিয়ে আমি বই কিনতাম। আমি ওই সময় খুব ফ্যান ছিলাম হচ্ছে ওই যে কৃষ্ণচন্দ্রের। এইভাবে কৃষ্ণচন্দ্রের বাংলাদেশে বোধহয় বাংলায় 21টা না 22টা বই অনুবাদ হয়েছিল, সবগুলো কিনেছি। তো এখন ডোপামিন হিট, তো আমারও ক্ষুধা লাগতো ডোপামিন হিট, কিন্তু ওই যে কৃষ্ণচন্দ্রটা তখন আমি পেতাম, এই বইগুলো তো এখন পাওয়া যায় না, আমাকে তো পেতে হবে, বই লিখতে হবে। আর পাঠক, এখন লেখকদের মনে করেন, লেখক যখন ফেসবুক কেন্দ্রিক হয়ে যায়, যখন ফেসবুক পাঠক হিট করতে চায়, তখন সত্যিকার পাঠক আসলে পায় না।
আপনি যদি ইউনিভার্সিটির কথা বলেন, সত্যিকার অর্থে কি গবেষণা হয়? মাস্টার্স থিসিসের জন্য কিছু হয়, পিএইচডি থিসিসের জন্য তো আমাদের দেশে বিজ্ঞান ভিত্তিক খুবই রেয়ার। আর বাকি যেগুলো হয় গবেষণা, আমি যদি খুব নিষ্ঠুরভাবে কথাগুলো বলি, এটা আসলে প্রফেসরশিপের জন্য। আমার প্রফেসর হতে কিছু পাবলিকেশন লাগে, আমি করি। কিন্তু সত্যিকার অর্থে আমি জানার জন্য বা রিসার্চ যে কারণে মানুষ করে সেই ধরনের রিসার্চ আমাদের দেশে হয় না। সে কারণে গবেষণা ভিত্তিক বইও খুব কম, এটা হয়ই না বলতে গেলে। আর দ্বিতীয় আরেকভাবে বিজ্ঞান বই লেখা হয়, সেটা হচ্ছে যে আমাদের পাঠকরা, আমাদের মতো ধরেন কিছু পাঠক বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, আমি যেরকম বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, তো এরকম লেখকরাও লেখে, সারা পৃথিবীতেই লেখে। তো সেটার জন্য যে পরিশ্রমটা প্রয়োজন হয়, সেই অনুপাতে আমাদের দেশের পাঠক অত বেশি নেই, এই জন্যও লেখকরা আগ্রহ হয় না। আমি যে আমার সময়টা ব্যয় করি, যে আগেও বললাম যে সময়টা ব্যয় করে লিখবো, কতজন পাঠকের জন্য লিখবো, মানুষ আগ্রহী হয় না। তখন তারা করে কি, জনপ্রিয়তার দিকে যায়। অনেক লেখক আছেন, ওনারা হিসাব করেন যে আমি আমি তারা বছরে 2-3টা বিজ্ঞান বই লেখেন। আমি বলি 2-3টা বিজ্ঞান বই এক বছরে কিভাবে লেখা সম্ভব? ওকে পড়তেই তো হবে 20-25টা বই, একটা বই লিখতে। হ্যাঁ, বা জানতে হবে, আরও তো গবেষণার রিসার্চ পেপার পড়তে হবে, শুধু তো বই না। তো লেখে, কারণ হচ্ছে সবাই ওই জনপ্রিয়তার দিকে যায়। সবাই না, সরি, এটা আমার অত্যন্ত ভুল, আমি দুঃখিত। অনেক লোক এই জনপ্রিয়তার দিকে গিয়ে নিজের সত্তাটা নষ্ট করে। তো আর হয় অনুবাদ বই, যেটা সবচেয়ে সহজ। আমি দেখেছি গুগল ট্রান্সলেট দিয়ে বই লিখে একটু কারেকশন করে বিজ্ঞান বই লিখতে দেখেছি, আমি অনুবাদ করতে দেখেছি, মানে বিজ্ঞান বই অনুবাদ করেছে গুগল ট্রান্সলেটের। এরকম অনেক বই আপনি পাবেন, শাহবাগ থেকে নিয়ে সোজা আপনি ওটার ইংরেজি বইটা নিয়ে একটা প্যারাগ্রাফ দেবেন, দিয়ে ট্রান্সলেট করে দেখবেন, এই যে ট্রান্সলেট যে বইটা আছে মিলে যাবে। হ্যাঁ, তো এখন এই যদি হয় অবস্থা, তো তাহলে তো আপনি মানে ইংরেজি বইটা পড়া আপনার জন্য বাংলা বই পড়ার চেয়ে অনেক বেশি সহজ, মানে এই ধরনের ট্রান্সলেশনের ক্ষেত্রে। যে আমি দেখেছি যে ইংরেজিটা পড়ে যত সহজে বুঝতে পারবেন, বাংলাটা অত সহজে বুঝতে পারবেন না। তো এইভাবে তো হবে না। তো এইগুলো আমাদের দেশে ঘটছে, হচ্ছে, এবং এটা খুবই দুঃখজনক। আর যদি আপনি চান আমাদের এইখানে একটা বিপ্লব দরকার, আত্মত্যাগ দরকার লেখকদের। আত্মত্যাগ শুধু রাস্তায় হয় না, আত্মত্যাগ কলমেও হয়। আমি আত্মত্যাগ হয়েছিল একটা সময়, আপনার এই যে মানিকরা যখন লিখতেন, রবীন্দ্রনাথের কথা আলাদা, ওনার তো আর দোষ না যে উনি জমিদারের ছেলে, তো সবাই তো আর জমিদারের ছেলে না। তো ওনাদের বেশিরভাগই দেখবেন ওই যে দাতব্য চিকিৎসালয়ে মারা গেছেন অনেকেই। মাইকেল মধুসূদনও দাতব্য চিকিৎসালয়। দাতব্য চিকিৎসালয় বুঝেন তো, এটা হচ্ছে ওই যে সরকারি ওই যে মানে বিনামূল্যের চিকিৎসালয়। তো মানিকের মতো একজন রাইটার মারা যাচ্ছেন, যা মানে এনাদের মতো এত বড় বড় রাইটার। তো এই যে আত্মত্যাগটা, এই আত্মত্যাগ তো ওনারা করেছেন। ওনারা তো চাকরি করতে পারতেন, ওনাদের যে নলেজ ছিল, চাকরি করতে পারতেন। আমাদের দেশে একজন আছেন, এই যে আব্দুল করিম সাহিত্য বিশারদ, উনি ছিলেন স্কুল শিক্ষক এই চিটংয়ের আনোয়ারার এখানে কোন একটা স্কুলে। উনি ওনার সারা জীবনের সঞ্চয় দিয়ে যেই পরিমাণ পুঁথি সংগ্রহ করেছেন, এটা আনবিলিভেবল। হ্যাঁ, এবং ওনার সম্পর্কে একজন বলেছিলেন, আমি নামটা ভুলে গেলাম, যে ওনার পুঁথি গবেষণা দেখলে মনে হয় কোনো জার্মান গবেষক লিখেছেন। জার্মান, মানে ওই সময় এই বিষয়ে জার্মানদের সবচেয়ে বেশি মনে করা হতো যে সবচেয়ে বেশি তারা লিটারেট। তো তো এই শিক্ষাগত যোগ্যতা ওনার ছিল যে উনি যে কোনো কিছু করতে পারতেন, কিন্তু উনি যে স্কুলে শিক্ষকতা করতেন এবং যা ইনকাম করতেন সব দিয়ে পুঁথি সংগ্রহ করতেন টাকা দিয়ে। তো এই আত্মত্যাগ কি আছে? নাই। তো আত্মত্যাগ যখন না থাকবে, আত্মত্যাগ ছাড়া কোনো উত্তরণ হয় না। আজকে যদি আমরা মনে করি যে আমাদের এই বই, মানে আমাদের এই বইয়ের বাজার বাড়তে হবে, লেখকদের আত্মত্যাগ লাগবে, প্রকাশকদের আত্মত্যাগ লাগবে, না হলে হবে না। ভাই, এই সামনের বইমেলাতে আপনার কোনো বই আসতে যাচ্ছে কিনা? হ্যাঁ, একটা বই আসতে যাচ্ছে, ইতোমধ্যেই লেখা শেষ হয়েছে। আমাদের ফাইনাল যদি এডিটিং। এটার ব্যাপারে একটু বলতেন। এই বইটা
এই বইটা হচ্ছে আমার বিজ্ঞান বই। এটার নাম হচ্ছে হিগস বোসন। হিগস বোসন বললে আমরা যতটা চিনবো, আমরা সম্ভবত গড পার্টিকেল বললে এর চেয়ে বেশি চিনবো। এটা একসময় আমাদের পত্রিকায় বেশ এসেছে, গড পার্টিকেল, এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। তো গড পার্টিকেল বা হিগস বোসন নিয়ে আমার এই বইটা। তো হিগস বোসনটা আসলে কি, ওটাকেই আমি এই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি, এটা কি এবং এটার ইতিহাস কি। এই বইতে আমি প্রথম একটা ভাগ করেছি যেখানে আপনি সহজে বুঝতে পারবেন। হিগস বোসন হচ্ছে আমাদের ভরের জন্য দায়ী, বা এটা আমাদেরকে ভর তৈরি করতে সাহায্য করে। হিগস বোসন না, আসলে হিগস ফিল্ড। আমি সহজে বলছি, হিগস বোসন হচ্ছে হিগস ফিল্ডের একটা প্রমাণ। আমাদের ভর তৈরি হয় হিগস ফিল্ডের মাধ্যমে। এখন আমাদের ভর বলতে কি আমার আপনার ভর না, আমার আপনার ভর না, আমাদের ভর তৈরি হয় হচ্ছে আমাদের ভেতরে যেসব অণু পরমাণু আছে এগুলোর যোগফল। এখন পরমাণুর ভেতরে কি আছে? ইলেকট্রন প্রোটন আছে। পরমাণুর ভরটা আসে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো থেকে। এগুলোও ভাঙলে আরও ছোট ছোট কণা আসে। কিন্তু আমরা জানি যে আলো যেরকম কণা এবং তরঙ্গ, প্রত্যেকটা ফান্ডামেন্টাল যেসব কণা আছে এগুলো আসলে তরঙ্গ। তাহলে এখন বলবেন যে তরঙ্গের ভর কিভাবে আসে, তাই না? একটা জিনিস আমি যদি বলি যে হ্যাঁ গ্লাসের ভর, আমি কল্পনা করতে পারি গ্লাসের ভর আছে, কিন্তু আমি যদি বলি একটা ওয়েভ, তাহলে এটার ভরটা কিভাবে আসে? সো এই তরঙ্গগুলোর ভরের জন্য যেটা দায়ী সেটাকে বলা হয় হিগস ফিল্ড। এই হিগস ফিল্ড যে আছে সেটার প্রমাণ হচ্ছে হিগস বোসন। এবং এই হিগস বোসনটা সম্পর্কে মানুষ কিভাবে ধারণা করলো, প্রথমে বলার চেষ্টা করেছি হিগস বোসনটা কি, কিভাবে ভর দেয় এইটা, এবং পরের অংশটা হচ্ছে আগ্রহী পাঠকদের জন্য যে হিগস বোসনের এই কনসেপ্টটা কিভাবে এসছে, এর ইতিহাস, এটা আবিষ্কার হলো কিভাবে, এইটা নিয়ে বইটা। অনেক শুভকামনা আপনার বইয়ের জন্য ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনি বিজ্ঞান চর্চা এবং তথ্যভিত্তিক লেখালেখি করতে গিয়ে একাধারে যেমন হচ্ছে মানব মস্তিষ্ক, সাইকোলজি এবং টাইম নিয়ে লিখেছেন, একই সাথে আপনি আবার আতিপ্রাকৃতিক বিভিন্ন বিষয় নিয়েও ফিকশন লিখেছেন। তো এই দুইটা বিষয় কিন্তু খুব কন্ট্রাডিক্টরি। যারা বিজ্ঞানকে বিশ্বাস করে তারা কিন্তু এই আতিপ্রাকৃতিক বিষয়কে বিশ্বাস করে না। তো আপনি এই যে দুইটা কন্ট্রাডিক্টরি বিষয় নিয়ে লিখেছেন, এটার অনুপ্রেরণাটা কি ছিল? আচ্ছা, তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি ধর্মকে অতিপ্রাকৃত বিষয় মনে করেন, অতিপ্রাকৃত বিষয় মনে করেন? ধর্ম আসলে তো খুব সোজাসাপটাভাবে বলতে গেলে বিশ্বাসের বিষয়। বিশ্বাস, যে কোনো বিশ্বাসই অতিপ্রাকৃত বিষয়, আপনি চোখে না দেখে যেটা মানবেন। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানীদের মধ্যে একটা বড় সংখ্যক বিজ্ঞানী, নিউটন, আইনস্টাইন থেকে শুরু করে, এরা সবাই অতিমাত্রায় ধার্মিক ছিলেন। এবং অনেক প্রিস্ট আছেন যারা 19 শতকে বিজ্ঞানে বড় বড় ভূমিকা রেখেছেন। তো এটা হচ্ছে বিশ্বাস। এবং সুতরাং এই দুটা বিষয় আসলে কন্ট্রাডিক্টরি না। এই দুটা বিষয় হচ্ছে আপনি অতিপ্রাকৃত বিষয়গুলোকে কিভাবে দেখেন আর যেই জিনিসটাকে আপনি যুক্তি দিয়ে দেখেন, এই দুটো জিনিস আলাদা। দুটোকে মিশিয়ে ফেললে একটা সমস্যা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিজ্ঞানটা হচ্ছে আমার একটা আমি, আর অতিপ্রাকৃত বিষয়টা নিয়ে যখন আমি লিখি সেটা অন্য আমি। এর মানে কিন্তু এই না যে আমি এটাকে বিশ্বাস করি। অতিপ্রাকৃত বিষয়ের সাথে বিশ্বাসের সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক হচ্ছে কল্পনা। হ্যাঁ, আর আমার যে বইগুলো মূলত এগুলো কোনোটাই সত্যিকার অর্থে, যদি অতিপ্রাকৃত ট্যাগ দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে আমি বলছি। এগুলো মূলত আমার যে প্যারাসাইকোলজি বইগুলো, এই বইগুলো লেখা আসলে বিজ্ঞানের কনসেপ্টের উপরেই। তাহলে আপনি বলতে পারেন আমি এটাকে সায়েন্স ফিকশন না বলে কেন প্যারাসাইকোলজি বলছি। প্যারাসাইকোলজি এই কারণে বলছি যে সায়েন্স ফিকশনের সাথে বিজ্ঞানের একটা সততার সম্পর্ক আছে। আপনাকে সায়েন্স ফিকশন যত দূরেই হোক না কেন, সত্যিকার সায়েন্স ফিকশন সায়েন্টিফিক্যালি পসিবল হতে হবে। হ্যাঁ, কিন্তু আমার এই বইগুলোতে আমি এন্ট্যাঙ্গেলমেন্ট বুঝিয়েছি। আমার এই বইগুলোতে আমি সায়েন্সের কনসেপ্ট বুঝিয়েছি। যতক্ষণ কনসেপ্ট বুঝিয়েছি, যেরকম প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট বুঝিয়েছি, ততক্ষণ পর্যন্ত এটা সায়েন্স ফিকশন। কিন্তু একটা জায়গায় যে বইয়ের একটা রোম্যান্টিসিজম আছে না, সেই বইয়ের রোম্যান্টিসিজমের জায়গায় গিয়ে আমি এক জায়গায় বলেছি এটা আমি জানি না।
বা এটা সায়েন্স জানে না। যখনই আপনি বলবেন সায়েন্স জানে না, তখন এটা হচ্ছে কল্পনার বিষয়। কল্পনার বিষয়কে আপনি কখনো সায়েন্স বা সায়েন্স ফিকশন বলতে পারবেন না। আমার বইয়ের প্রতিটা সায়েন্টিফিক তথ্য সত্যি, কিন্তু তারপরেও আমি যখন যে বলছি এটা আমি জানি না, সেই কারণেই আমি এটাকে প্যারাসাইকোলজি পর্যায়ে ফেলেছি। কিন্তু আসলে আমার লেখার ক্ষেত্রে এটা কন্ট্রাডিক্টরি না। এবং আরেকটা কথা পরিষ্কার করতে চাই, যে সেটা হচ্ছে যে এর মানে এই না যে আমি এটা বিশ্বাস করি। আপনি এখন বলতে পারেন ভূত, এখন আপনি হয়তো প্রতিদিন ভূত দেখেন, এমন অনেক মানুষ আছে যে গেলেই ভূত দেখে। আমার একটা গ্রামের বাড়ি আছে, ওখানে অনেক লোক যায় বেড়াতে, গিয়ে কেউ কেউ ভূত দেখে আর কেউ কেউ দেখে না। আমি ওই বাড়ির কনস্ট্রাকশন থেকে শুরু করে, জঙ্গলের ভেতরে বাড়ি হয়েছে, কনস্ট্রাকশন থেকে শুরু করে আমি রাতের পর রাত একা কাটিয়েছি, আমি জীবনেও ভূত দেখিনি। তো এটা বিশ্বাস এবং কল্পনা, এই এই অনেকগুলো মিলিয়ে বিশ্বাসের সাথে কল্পনার সাথে বিশ্বাস যুক্ত হতে হলে অতিপ্রাকৃত বিষয় হয়। কিন্তু আমার ক্ষেত্রে এটা বিশ্বাস না, এটা কল্পনা। ভাইয়া, এখন দেখা যাচ্ছে যে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বই পড়ার ক্ষেত্রেও খুব পরিবর্তন এসেছে। যেমন ইবুক, বই ঘরের মতো চমৎকার সব অ্যাপের মাধ্যমে মানুষ ঘরে বসেই বই পড়তে পারছে। তো আপনি কি মনে করেন যে এর কারণেই হচ্ছে বইমেলাতে বা হাতে লেখা বইয়ের বিক্রি বাট্টা কমে গিয়েছে বা এরকম কিছু? এবং এই যে ইবুকের যে প্রচলনটা শুরু হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? শেষের প্রশ্ন দিয়ে প্রথমে বলি, জি। ই বুকের প্রচলনটা অত্যন্ত পজিটিভ একটা দিক বইয়ের জন্য। ওই যে একটু আগে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করেছি, যে বইয়ের ডিস্ট্রিবিউশন নেই, আমি চাইলে বই পাই না, আমি খুলনাতে একটা বই পাবো না, আমি রাজশাহীতে একটা বই পাবো না। তো সুতরাং ই বুকটা হচ্ছে আমাদের এই সুযোগটা করে দিচ্ছে, কারণ আমি বই পাচ্ছি না ঠিকই, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছি। সুতরাং বই ওখানে পাওয়া যাবে। তো এটা একটা বিরাট ব্যাপার। আর ইবুকের কারণে বই বিক্রি বাট্টা কমে যাচ্ছে তা না, বই বিক্রি বাট্টা কমে যাচ্ছে তার দুটা কারণ, দুটা না, অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বইয়ের ডিস্ট্রিবিউশন নেই, এটা আমি অনেকবার বলেছি, বলতে বলতে এইখানে অনেকবার বলেছি। আরেকটা হচ্ছে কোয়ালিটি বুকস। কোয়ালিটি বুকস বলতে কি, আমি বলবো যে একেবারে চিরায়ত সাহিত্য না। কোয়ালিটি বুকস বলতে আমি বুঝি যেই বইটা পাঠকের সাথে রেজোনেট করবে। পাঠকের সাথে রেজোনেট করে এরকম বইয়ের সংখ্যা এখন অনেক কমে গেছে, কারণ আমরা ওই সময়টাই দেই না যে পাঠককে বোঝার। তো পাঠককে না বুঝলে বই বিক্রি হবে না। এক্স্যাক্টলি ভাইয়া, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি আমাদের বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন, বইঘর এবং আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতেন। বুকওয়ার্মের উদ্দেশ্যে আগে বলি, বুকওয়ার্ম নামটাই আমার খুব একটা প্রিয় নাম। বুকওয়ার্ম প্রিয় নামটার তার কারণ হচ্ছে বুকওয়ার্ম বই শপটা আমার খুব প্রিয় একটা বইয়ের দোকান ছিল। তো আর এখন যে বুকওয়ার্ম আপনারা কাজ করছেন, এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটা যতদিন না পর্যন্ত লেখক পাঠকের মধ্যে এই সংযোগটা তৈরি না হয়, ততদিন আমরা অনেক পিছিয়ে থাকব। তো এই দিকে এটা আমি বলবো যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, এবং এই জন্য অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই উদ্যোগটা নেওয়ার জন্যে। আর বলবো যে আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা যে সুনাম নিয়ে এসছেন, এবং অলরেডি আপনারা অনেক পরিচিত, বইঘরও অত্যন্ত পরিচিত এখন, আপনারা আপনাদের কাজটা আর একটু এগিয়ে নিন, আমাদের পাঠকদের জন্য ভালো, লেখকদের জন্য ভালো। আর পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যারা বই লিখি, আমি লেখকের পার্সপেক্টিভ থেকে বলবো, আমরা চাই পাঠকরা আমাদের বইয়ের সমালোচনা করুক। সমালোচনা বলতে আবার এটা না যে খারাপ বলুক ভালো বলুক, এটা না, সমালোচনা হবে গঠনমূলক, এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। একজন পাঠক একজন লেখকের জীবন পাল্টে দিতে পারে। কিভাবে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার সময় বইটায় আমার সময় বইটা আমি দ্বিতীয় এডিশন করেছি, এবং দ্বিতীয়টা অনেক পরিবর্তন করেছি প্রথমটা থেকে। কেন জানেন? একজন পাঠকের জন্য। পাবনা থেকে একটা ছেলে আমাকে, আমার একজন পাঠক লিখে পাঠালো যে স্যার, ইনবক্সে, স্যার আপনার বইটা খুব ভালো লেগেছে, এগুলো তো আছেই, কিন্তু তার সাথে সে 3-4টা জায়গার কথা উল্লেখ করলো যে স্যার এই জায়গাগুলো ঠিক পরিষ্কার লাগছে না, এই জায়গায় ভুল বোঝাবুঝি হতে পারে। হ্যাঁ,
তথ্যের ভুল বোঝাবুঝি হতে পারে। এবং আমার সময় বইটা প্রথম বই লেখা, তো আমি তো আগে আমার লেখাপড়া ইংরেজিতে, আবার লেখালেখিও ফেসবুক ইংরেজিতে করতাম, যার ফলে আমার ওই ধাঁচটা রয়ে গিয়েছিল। তো আমি ওই জায়গাগুলো যখন গেলাম, গিয়ে দেখি যে এই ছেলেটা ঠিকই বলছে, এইটা পড়ে যেন মনে হচ্ছে যে অমুক এই আবিষ্কারটা করেছেন, আসলে অমুক না, কিন্তু আমার লেখার স্টাইল ওই ইংরেজির মতো হওয়ার কারণে এরকম মনে হচ্ছে। কিন্তু আমি যখন দেখলাম যে এই ছেলেটা ক্লাস 9 না 10 পড়ে, তখন আমার এত ভালো লাগলো। এবং সে লাস্টে একটা কথা বললো যে স্যার এই বইটা এইগুলোর জন্য একটু হলে ভালো হয়। তো এরপরে আমি আমার যে প্রকাশক তাকে অনেক প্যারা দিয়েছি, এই বইটা আমি প্রায় 16-17 বার কাটাকাটি করেছি, আমার একটা প্রকাশিত বই। তো এখন এই একটা ছোট ছেলে, আমার ছেলে ওর চেয়ে অনেক বড় বয়সে, তো এই ছেলেটার এই যে ইন্সপাইরেশনটা, একটা ক্লাস 9-এর একটা ছেলে আমার বইটা এত মনোযোগ দিয়ে পড়েছে, এইটুক থেকে আমি এই বইটাকে কাটাকাটি করেছি। এই বই অলরেডি আমার অনেক বই বিক্রি হয়েছে, ভবিষ্যতে বিক্রি হবে কিনা আমি জানি না। তো সুতরাং পাঠকদের একটা ভূমিকা আছে। আমি বলবো পাঠক আপনারা ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক আমাদেরকে জানান, এবং এর পরবর্তীতে কী ধরনের বই চান সেটাও যদি জানান। যে আমি যেরকম বিজ্ঞান লেখক, আমার জন্য আপনি যদি বলেন যে হ্যাঁ এই টপিকে একটা বই হলে ভালো হয়, আমরা চেষ্টা করব সেগুলো প্রডিউস করতে। আপনাদের সাথে কানেক্ট করাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ হাসান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে এই আড্ডাটি খুব চমৎকার কেটেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আলোচনা করে খুব আনন্দ পেয়েছি, মনের কথাগুলো বলা গিয়েছে অ্যাটলিস্ট। আর এ ধরনের আয়োজন আপনাদের চলুক, যারা লেখক আছেন, পুরনো প্রবীণ লেখক নতুন লেখক সবার জন্য এই আয়োজনটা খুব জি, গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা আমরা সবসময় বজায় রাখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক। এতক্ষণ আমরা কথা বলছিলাম হাসান তারেক চৌধুরী ভাইয়ের সাথে তার বিজ্ঞান চর্চা এবং সাহিত্য চর্চা নিয়ে। আশা করি আপনাদের কাছে আমাদের এই পর্বটি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আমাদেরকে মন্তব্য করে জানাতে ভুলবেন না। দেখা হবে সামনের কোনো পর্বে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, বইয়ের পাতায় স্বপ্ন খুঁজুন।